লন্ডন ক্লিনিকে ভর্তির পর থেকে বেশ সুস্থ আছেন বেগম খালেদা জিয়া। প্রতিটি রোগের জন্য আলাদা আলাদাভাবে কাজ শুরু করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে অভিযোগ মির্জা ফখরুলের। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে তারেক রহমান সহ বিএনপি নেতাদের আমন্ত্রণ ট্রাম্পের। রোডম্যাপ প্রকাশ হলেই দ্রুততম সময় নির্বাচন বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের নিবন্ধন জানালেন সিইসি। হঠাৎ শুল্ক হার বৃদ্ধি আত্মহত্যার দিকে ঠেলে দেবে শিল্প খাতকে, মন্তব্য ডিসিসিআই এর। ভ্যাট ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ বাতিলের দাবি নাগরিক কমিটি। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হওয়ার পর থেকে বেশ সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন। শনিবার স্থানীয় সময় বিকেল 3:15 বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ আপডেট জানাতে লন্ডন ক্লিনিকের সামনে ব্রিফিং করেছেন তিনি। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। মার্লিবনের লন্ডন ক্লিনিকে 4 দিন ধরে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার ফলাফল হাতে এসেছে। প্রতিটি রোগের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক আলাদা আলাদাভাবে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। লন্ডন ক্লিনিকের সামনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। চিকিৎসার মধ্যে গতকাল বিকেল থেকে কিছু পরিবর্তন আনা হয়েছে, শারীরিকভাবে ওনাকে আরও সুস্থ রাখার জন্য এবং তার সুস্থতা যাতে এত দ্রুত হয় সেসব বিষয়ের দিকে খেয়াল রেখে আমাদের চিকিৎসকদের সাথে পরামর্শক্রমে এবং ওনাদের নিজস্ব যে গাইডলাইন, নিজস্ব যে প্রোটোকল লন্ডন ক্লিনিকের, সে অনুযায়ী ওনার চিকিৎসা ওনারা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে উনি 8 তারিখের তুলনায় আজকে যদি আমরা চিন্তা করি তাহলে স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল আছে এবং এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো দেখা যাবে যে শারীরিক অবস্থা সম্পর্কে আরও সুনির্দিষ্টভাবে কিছু কথা বলার সময় আসবে। বেগম জিয়ার জন্য তারেক রহমানের বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসা হচ্ছে এবং সবসময় পাশে থাকছেন তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ পরিবারের সদস্যরা। পরিবারের পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা জন্য কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে সবার কাছেই আমরা ওনার জন্য সুস্থতার জন্য দোয়া কামনা করি। আপনারা দোয়া করবেন যাতে উনি আশু রোগ মুক্তি হয়, আমরা আরও সুস্থ হয়ে উনি দেশে ফেরত যেতে পারেন, সেজন্য আপনাদের মাধ্যমে সবার কাছে আমরা দোয়া চাই। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হৃদরোগ সহ নানা রোগে আক্রান্ত দীর্ঘদিন ধরে। বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান উনি সেইখানে কন্টিনিউয়াসলি ভিতরে আছেন, ডক্টর জুবাইদা আছেন, ওনার নাতনিরা আছে, তো উনি বেশ এবং ডাক্তাররা, দেশি বিদেশি ডাক্তাররা কন্টিনিউয়াসলি তারা পরীক্ষা নিরীক্ষা করে মেডিসিন দিচ্ছেন এবং উনি মাশাআল্লাহ সুস্থর দিকে আসছেন। বেশ কয়েকদিন ধরে যুক্তরাজ্যে প্রচণ্ড ঠান্ডার সতর্কতা চলছে। এ সময় বিশেষ করে যারা শিশু ও বয়স্ক রোগী তাদের বেশি সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। ঠিক একইভাবে সতর্কতা অবলম্বন করা হচ্ছে বেগম জিয়ার ক্ষেত্রেও। বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুধু কি এই লন্ডনের ক্লিনিকেই হবে নাকি পরবর্তীতে যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে হবে সেটি বলার এখনও সুযোগ আসেনি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। এছাড়াও তিনি বলেছেন বিখ্যাত এই হাসপাতালে সব ধরনের সুযোগ সুবিধা সহ খুবই গুরুত্ব সহকারে বেগম জিয়ার চিকিৎসা হচ্ছে। লন্ডন ক্লিনিকের সামনে থেকে মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য।
এদিকে লন্ডন ক্লিনিকে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার লন্ডনের স্থানীয় সময় বিকেলবেলা স্ত্রী আফরোজা আব্বাসকে সাথে নিয়ে বেগম জিয়াকে দেখতে যান তিনি। এ সময় হাসপাতালে চিকিৎসারত বেগম জিয়ার চিকিৎসা ও তার শারীরিক খোঁজ খবর নেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তার সঙ্গে এ সময় যুক্তরাজ্য বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতারা ছিলেন। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস। তিনি জানান, বেগম খালেদা জিয়া আগের চেয়ে অনেক সুস্থ আছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বেগম খালেদা জিয়া দেশের খোঁজ রাখছেন বলেও জানান তিনি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মানসিক অবস্থা আল্লাহর রহমতে বরাবর ভালো ছিল, এখনো ভালো আছে। উনি মানসিকভাবে অনেক শক্তিশালী আছেন, এখন শক্ত আছেন। রাজনৈতিক কোনো কথা আমরা বলি নাই, তবে উনি আমাকে জিজ্ঞেস করেছেন দেশের বর্তমান অবস্থাটা কি আছে। এখন দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি ওনার জন্য, যে উনি সুস্থ হয়ে উঠবেন, যেন দোয়া করেন। তো আমি আশাবাদী যে উনি ভালো দিকে যাচ্ছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে দেশেরই কিছু মানুষ, তবে তারা সফল হবে না। কোনো হঠকারিতা নয়, বাংলাদেশকে নতুন করে নির্মাণের স্বপ্ন বাস্তবায়নে ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। নির্বাচন হলে সংকটগুলো দূর হয়ে যাবে বলেও জানান বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় গড়ে ওঠা এই দলের প্রথম জাতীয় কাউন্সিল হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। কাউন্সিলরদের ভোটে এবি পার্টির প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 16 বছর লড়াই সংগ্রামের মূল লক্ষ্য ছিল গণতান্ত্রিক বাংলাদেশ গড়া। 700-রও বেশি নেতাকর্মী গুম, সব মিলিয়ে 20,000-এরও বেশি নেতাকর্মীর জীবনের বিনিময়ে বাংলাদেশ এ পর্যায়ে এসেছে। ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়ে এখন বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার স্বপ্নটা যাতে নষ্ট না হয় সে বিষয়টি খেয়াল রাখার কথা বলেন তিনি। এখানে আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশেরই কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। আমরা অবশ্যই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশকে নতুন করে নির্মাণের স্বপ্ন বাস্তবায়ন করতে ধৈর্য ধরার কথা বলেন বিএনপি মহাসচিব। রাষ্ট্রের সংকট দূর করতে কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়ার কথা বলেন তিনি। নির্বাচনটা কেন দ্রুত চাই? এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে। যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, সেটা অনেক বেশি শক্তিশালী হবে। আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে। আমরা তো এই কথাও বলেছি যে আমরা নির্বাচনের পরে আমাদের দল থেকে আমরা বলেছি যে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চাই, সবাই মিলে রাষ্ট্রের সমস্যার সমাধানগুলো আমরা করতে চাই। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিচ্ছে। এখন সংস্কারের পাশাপাশি নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার কথাও বলেন বিএনপি মহাসচিব। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ একটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমন্ত্রিতদের মধ্যে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য, দলীয় চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী 5 ও 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রতি বছর ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হয়। প্রার্থনা ও আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে বিশ্বের রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একত্রিত করার প্ল্যাটফর্ম এটি। রোডম্যাপ প্রকাশ হলেই দ্রুততম সময়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, নির্বাচন হলেই কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা, বাড়বে বিদেশি বিনিয়োগ। শনিবার রাজধানীর একটি হোটেলে রেমিটেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় সম্প্রতি ডলার বাজারের অস্থিরতার জন্য বিদেশি মানি এক্সচেঞ্জ হাউসগুলোর জোটকেই দায়ী করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ।
পতিত সরকারের সময় সবচেয়ে নাজুক অবস্থায় ছিল অর্থনৈতিক খাত, যার মধ্যে রিজার্ভ কমা, ডলারের দাম বৃদ্ধি, রেমিটেন্স প্রবাহ কমা আর ব্যাংকিং খাতের অনিশ্চয়তা ছিল সবচেয়ে মোটা দাগে। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর কাটতে শুরু করেছে এসব খাতের অস্থিরতা। এ প্রেক্ষিতে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ব্যাংকিং রেমিটেন্স অ্যাওয়ার্ডের আয়োজন করে একটি বেসরকারি সংস্থা, যেখানে 10টি ব্যাংকে দেওয়া হয় রেমিটেন্স অ্যাওয়ার্ড। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, দেশে গেল 6 মাসে বেড়েছে রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয়। সম্প্রতি ডলার বাজার অস্থিরতার জন্য এগ্রিগেটরদের দায়ী করেন তিনি। এই 6 মাসে আমরা ডিসপাইট জুলাই আগস্টের ঘটনা প্রবাহ বাদ দিয়েও আমাদের রেমিটেন্স নেট বৃদ্ধি হয়েছে $3 বিলিয়ন, যেটা একটা বড় একটা অবদান রেখেছে। আমাদের এক্সপোর্ট বেড়েছে প্রায় $2.5 বিলিয়ন। $5.5 বিলিয়ন কিন্তু আমাদের অনেক কাজে লেগেছে এই দুঃসময়ে। কিছু প্রভাবশালী বড় কোম্পানি তারা এই অর্থটাকে এগ্রিগেট করে একটা বার্গেনিং প্রসেসে আমাদের এক্সচেঞ্জ রেটকে তারা ম্যানিপুলেট করার চেষ্টা করে। বর্তমানে দেশের অর্থ বিদেশে পাচার বন্ধ রয়েছে বলেও জানান তিনি। বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রয়োজনে বিদেশি আইনজ্ঞ নিয়োগ দেওয়া হবে। আমরা সরাসরি বিদেশি যারা আইন প্রয়োগকারী সংস্থা, লাইক আইএসসিসিসি, লাইক আইকা, লাইক ওয়ার্ল্ড ব্যাংকের স্টার গ্রুপ, এফবিআই এবং ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট, সবার সাথে আমাদের আলাপ হচ্ছে। এ সময় রোডম্যাপ প্রকাশ পেলেই দ্রুততম সময়ে নির্বাচনের কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, রাজনৈতিক অস্থিরতা কেটে গেলেই ফিরবে বিদেশি বিনিয়োগ। রাজনৈতিক একটা অনিশ্চয়তা যখন দেখেন কেউ, তখন সেখানে কিন্তু ইনভেস্ট করতে আসতে চান না সহজে কেউ। কাজে এটা আমাদের জন্য একটা কঠিন কাজ সামনে, এবং আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন। মধ্যপ্রাচ্যের যে পত্রিকাগুলি আছে সেগুলিতে ভারতীয়রা বিরাট ভূমিকা পালন করছে। তাদের প্রচুর এমনকি এডিটোরিয়াল পলিসি নির্ধারণের ক্ষেত্রে তারা ভূমিকা পালন করছে। আমাদের সেখানে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে আমাদের একটা ছোটোখাটো ঘটনা ঘটলেও, সেটাকে নেগেটিভ ঘটনা ঘটলেও সেই খবরটাই প্রাধান্য পায়, পজিটিভটা প্রাধান্য পায় না। এটা ভারতের ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটে, কারণ তাদের লোকজন সেখানে ওই অবস্থানে পৌঁছতে পেরেছে। বিদেশে বাংলাদেশিদের রাজনৈতিক বিশৃঙ্খলায় বাংলাদেশের ইমেজ ও ব্র্যান্ডিং নষ্ট হচ্ছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করা হবে, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। শনিবার সকালে সিলেট সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আঞ্চলিক নির্বাচন অফিসে মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, সময় এলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। আগামী জাতীয় নির্বাচন EVM এর মাধ্যমে হবে না উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীরা নির্বাচনে অংশ নিতে পারবেন, সে লক্ষ্যে তাদের ভোটার করার প্রক্রিয়া চলছে। এছাড়া একদিনে জাতীয় ও স্থানীয় সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না বলে জানিয়েছেন CEC। সমাজের উপেক্ষিত মানুষদের জন্য কিডনি ফাউন্ডেশন কাজ করবে, এমন প্রত্যাশা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। শনিবার ভার্চুয়ালি সিলেটে 150 শয্যা বিশিষ্ট কিডনি ফাউন্ডেশন ও সমাজ কল্যাণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে নির্মিত হাসপাতাল উদ্বোধন শেষে একথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 2018 সালে অস্থায়ী ভবনে 6টি ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে যাত্রা শুরু হলেও বর্তমানে 32টি মেশিনে ডায়ালাইসিস সেবা দেওয়া হচ্ছে কিডনি ফাউন্ডেশনের এই হাসপাতালে। 62% রোগী ভর্তুকি মূল্যে সর্বোচ্চ 1600 টাকায় সেবা পান। একই সাথে 12% রোগী পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের সেবা পাচ্ছেন বিনামূল্যে। দ্রুত ডায়ালাইসিস মেশিন 50টি করার পাশাপাশি ICU ও কিডনি প্রতিস্থাপনের সুযোগ সৃষ্টি করা হবে বলে জানান হাসপাতালের চেয়ারম্যান এমিরেটাস অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ। সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাকের সহযোগিতা থাকলেও হাসপাতাল নির্মাণে সর্বোচ্চ অনুদান দিয়েছেন দেশি বিদেশি দাতারা। অর্থ বছরের মাঝখানে হঠাৎ শুল্ক হার বাড়ানো শিল্প খাতকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়া বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স DCCI এর সভাপতি তাসকিন আহমেদ। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত
অর্থনীতিকে নতুন চ্যালেঞ্জের মধ্যে ফেলল। শনিবার রাজধানীতে ডিসিসিআই কার্যালয়ে আয়োজিত দেশের সমসাময়িক অর্থনৈতিক পরিস্থিতি ও 2025 সালে ডিসিসিআইয়ের বর্ষব্যাপী কর্মপরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি। ঢাকা চেম্বার সভাপতি বলেন, শুল্ক বাড়ানোয় মূল্যস্ফীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে না, এটি ভাবার কোনো কারণ নেই। একই সাথে শিল্প খাত হারাবে প্রতিযোগিতা সক্ষমতা। তিনি আরও বলেন, শিল্পের শুল্ক হার ও গ্যাসের মূল্য বৃদ্ধি বাণিজ্য ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলবে, এমনকি বিদেশি বিনিয়োগকারী বিনিয়োগে উৎসাহ হারাবে বলে মনে করেন ঢাকা চেম্বার সভাপতি। ব্যাংকিং সেক্টরে আমাদের একটা হিউজ ডিসকমফোর্ট চলছে, এর উপরে আমাদের ডলার ডিভ্যালু হয়েছে। সবকিছুর উপরে যদি আবার ভ্যাটের যদি এরকম একটা ইমপ্লিকেশন মিড ইয়ারে হয়ে যায়, আপনি কিভাবে ইনফ্লেশন উপর দিকে যাবে না, এটা আমাদের কিন্তু বোধগম্য নয়। এই জন্য আমরা সরকারের সাথে খুব কাছে থেকে আমরা আলাপ করব। আমরা কিন্তু পয়েন্ট রেজ করেছি, আমাদের উদ্বিগ্ন এবং আমরা আমাদের এ ব্যাপারে মানে আমরা প্রতিবাদ জানিয়েছি যে এই মুহূর্তে এই জিনিসটা করাটা আমাদের ইকোনমির জন্য একটা ভীষণভাবে চ্যালেঞ্জ আরো বাড়িয়ে দিবে। ভ্যাট ও স্বল্পপূরক শুল্ক অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, বিতর্কিত আইএমএফ এর ঋণ চুক্তি পুনর্বিবেচনা করতে হবে অন্তর্বর্তী সরকারকে। আর সংগঠনের আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের টালবাহানা মেনে নেওয়া হবে না। রিপোর্ট ফররুক বাবুর। সাধারণ মানুষের আর্থিক সচ্ছলতায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে রাজধানীর বাংলা মোটর জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, দেশ থেকে এ পর্যন্ত 234 বিলিয়ন ডলার পাচার হয়েছে। এ টাকা দেশে ফিরিয়ে আনার তাগিদ দেন তিনি। কিন্তু কর বাড়ানোর ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের আইএমএফ এর ঋণ নেয়ার সমালোচনা করেন আক্তার হোসেন। আইএমএফ যে শর্ত দিয়েছে সেই শর্তের মধ্যে আপনাদেরকে কেন বাধ্য থাকতে হবে? অন্তর্বর্তীকালীন সরকার, অভ্যন্তরীণ সরকার তাদেরকে অবশ্যই আইএমএফ এর সাথে যে চুক্তি আছে সেই চুক্তি পুনর্বিবেচনার উদ্যোগ নিতে হবে। একই সাথে সারা দেশে এই কর বাড়ানোর ভিতর দিয়ে মুদ্রাস্ফীতিও বাড়বে, মূল্যস্ফীতিও বাড়বে, যা আমাদের জীবনমানকে দুর্বিষহ করে তুলবে। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে রিকশা ও অটোরিকশা চালকদের সাথে এক বৈঠকে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের সমালোচনা করেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন, জুলাই বিপ্লবের অংশীজনদের ছাড়া শুধু রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় যেতে দেয়া হবে না। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই যে শ্রমিক শ্রেণী যারা রয়েছেন, ছাত্ররা রয়েছেন, তারা মাঠে থাকবে। আপনাদের ওই কলা কৌশল এবং যে ছল ছাত্রের যে রাজনীতি রয়েছে তাকে আমরা ঐক্যবদ্ধভাবে ঠেকিয়ে দিব। জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে সেই স্পিরিটকে অনুযায়ী সরকারকে যেহেতু ছাত্র জনতা বসিয়েছে, আপনাদেরকে কাজ করতে হবে, ওই অনুযায়ী কোনো হেলাফেলা করা চলবে না। অটোরিকশা থেকে চাঁদাবাজি বন্ধে রাজনৈতিক দলগুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ অভিযোগ করেছেন, দেশি বিদেশি বিভিন্ন চক্র চায় না জুলাই ঘোষণাপত্র প্রকাশ হোক। এজন্য বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র হচ্ছে। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই ঘোষণাপত্র নিয়ে শনিবার জনসংযোগ কর্মসূচিতে যোগ দিয়ে অভিযোগ করেন তিনি। পরে নগরীর 2 নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যান থেকে শুরু করে আশপাশের এলাকায় দোকান, মার্কেট ও পথচারীদের হাতে জুলাই ঘোষণাপত্রের প্রচারপত্র বিলি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ নেতা। এতে ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন দুর্নীতির বিবরণ ও জুলাই আন্দোলনের চেতনা সহ 7 দফা প্রস্তাব গ্রহণ করে তা প্রকাশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানানো হয়। জুলাই প্রক্লেমেশন বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার ক্ষেত্রে একটি অগ্রগণ্য ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। যার কারণে দেশি বিদেশি বিভিন্ন শক্তি চায় না যে জুলাইয়ের প্রক্লেমেশন হোক। যারা এদেশের মানুষকে দাস বানিয়ে রাখতে চায়, যারা এদেশের মানুষের উপর শোষণ করতে চায়, যারা এদেশের মানুষের উপর নিপীড়ন করতে চায়, তারাই কেবল জুলাইয়ের প্রক্লেমেশন চাচ্ছে না। বিশিষ্টজনরা বলছেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 কুখ্যাত ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই নিপীড়নমূলক। তাদের মতে অংশীজনদের সাথে আলোচনা ছাড়াই এর খসড়া তৈরি করেছে অন্তর্বর্তী সরকার, যা ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর।
5ই আগস্ট শেখ হাসিনার পতন ঘটে, ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান তিনি। এর 3 দিন পর নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পথচলা শুরু হয়। সংবিধান, আইন, রাষ্ট্র পরিচালনা, উন্নয়ন সব ক্ষেত্রেই পরিবর্তনের ছোঁয়া লাগবে এমন আশা দিতে থাকেন সরকারের উপদেষ্টারা। আশ্বাস দেন সব ধরনের পরিবর্তনের ক্ষেত্রেই শোনা হবে মানুষের কথা, কিন্তু বাস্তবে তার প্রতিফলন কতটা ঘটছে এমন প্রশ্ন উঠল রাজধানীর এক আলোচনায়। যেই সরকার এখন আছে, আমরা তো আশা করি এটা জনগণের দাবিতে এই সরকার এসছে, আমরা তো আশা করি তারা জনগণের লেন্স দিয়ে দেখবেন, এবং সেই জিনিস যদি যতক্ষণ না হয় সত্যিকার অর্থে পরিবর্তন হবে না। এখনো যদি ফ্যাসিবাদের লেন্স দিয়ে আমাদের দেখা হয়, সেই লেন্সের মাধ্যমেই যদি আইন তৈরি করা হয় এবং সেই লেন্সের মাধ্যমে দেশ চলে, তাহলে সত্যিকার অর্থে আমরা স্বাধীন হইনি। আলোচনায় আওয়ামী লীগ সরকারের আমলে নিবর্তন আইনের শিকার হওয়া ভুক্তভোগীরা তুলে ধরেন তাদের দুঃখের কথা। এন্ড অফ দ্য ডে তারা 2 বছর 7 মাস পর কিছু বের করতে পারেনি। আমার উকিল জিজ্ঞেস করছে যে ছোট মানুষ 18-19 বছর বয়স, জামিন দেন। তো বলতে জাস্টিস বলছে যে না নন বেলেবল সেকশনে আমি জামিন দিতে পারবো না। র্যাব এবং অন্যান্য বাহিনীর ক্রস ফায়ার এবং অন্যান্য বিষয়ে লিখেছিলাম, সেগুলোকে নিয়ে আমার বিরুদ্ধে ডিএসএ মামলা বোধ হয় বলা হয় আমি বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে কথা বলছি, দেখেন আমি নাকি রাষ্ট্রদ্রোহী। পট পরিবর্তনের পর ডিসেম্বরে সিএসের পরিবর্তে নতুন আইন সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 বা সিএসওর খসড়া তৈরি করে অন্তর্বর্তী সরকার। এর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিশিষ্টজনদের। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার কি মানবতা বিরোধী অপরাধের নিরবিচ্ছিন্ন ধারাবাহিকতা রাখতে চাচ্ছে কিনা? নন বেলেবল ঘটনাটা দিয়েই আসলে রাষ্ট্র ভয়ঙ্কর অন্যায় করে। নাগরিকদের সাথে তো একটা সংলাপ হতে হবে, সেই সংলাপ না হয়ে তো একটা আইনের খসড়া আপনি তৈরি করে ফেলতে পারেন না বা চূড়ান্ত করতে পারেন না। যেটা সুস্পষ্টভাবে স্পষ্টীকরণ করা হয়নি, যেটা ব্যাখ্যা দেওয়া হয়নি, সেটা যদি এরকম ভেগ থাকে তাহলে তার অপব্যবহার হবেই। আওয়ামী লীগ সরকারের আমলের নিবর্তন আইনে হওয়া মামলাগুলো বাতিল না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। লন্ডন ক্লিনিকে ভর্তির পর থেকে বেশ সুস্থ আছেন বেগম খালেদা জিয়া। প্রতিটি রোগের জন্য আলাদা আলাদাভাবে কাজ শুরু করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে অভিযোগ মির্জা ফখরুলের। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে তারেক রহমান সহ বিএনপি নেতাদের আমন্ত্রণ ট্রাম্পের। রোডম্যাপ প্রকাশ হলেই দ্রুততম সময়ে নির্বাচন, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের নিবন্ধন, জানালেন সিইসি। হঠাৎ শুল্ক হার বৃদ্ধি আত্মহত্যার দিকে ঠেলে দেবে শিল্প খাতকে, মন্তব্য ডিসিসিআই। ভ্যাট ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ বাতিলের দাবি নাগরিক কমিটির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।